কেমন আছো বন্ধুরা? ভালো আছো তো? আজকে প্রায় 44টা বছর, 44 বছর হবে জীবনের একটা পথ ধরে হেঁটে চলে আসছি। কখনো পথটাকে খুব অচেনা মনে হয়, কখনো মনে হয় এ তো আমারই, আমি তো এই পথটাকে সৃষ্টি করেছি হাত দিয়ে একটু একটু করে। ইট গেঁথে গেঁথে করিনি, তবে মনের ইট গেঁথে নিশ্চয়ই করেছি। কখনো শান্তি পেয়েছি, কখনো অশান্তি, কখনো দ্বন্দ্ব, কখনো ছন্দ, কখনো সুখ, কখনো দুঃখ। এ তো হবেই, এটাই তো জীবন। দুঃখটাকে সুখ করে নেওয়াই হচ্ছে জীবনের মূল মন্ত্র। যাই হোক, বেশি জ্ঞান দেওয়া ভালো না, আমি বড্ড বেশি জ্ঞান দিয়ে ফেলি। আজকে তোমাদের আমি একটা গল্প পড়ে শোনাচ্ছি। এই গল্পটা একটা আমার বাবার জীবনের একটা গল্প। বাবার জীবনের শেষ কালটা আমি বাবাকে দেখেছিলাম, কারণ দিদি তখন আমেরিকায় থাকতো। দিদি চলে গেছিলেন, ফিরে আসবার তার কিছুদিন আগেই দিদি গেছিলেন। দিদি সমানে যাতায়াত করতেন, কারণ আমার মা অনেক আগে চলে গেছিলেন। তো সেই জন্য দিদি সমানে যাতায়াত করতেন, আমার ওপর একা ভার দেননি। তো আমার সংসার ছিল বড়, আমার ওপর একা ভার দেননি, দিদি সমানে যাতায়াত করতেন। তো দিদি আসার ভিসাটা পাচ্ছিল না কিছুতেই। শেষকালে এখানকার ডাক্তার পাঠালেন, প্রেসক্রিপশন করে পাঠালেন যে আসতে হবে, মারা যাচ্ছেন আমার বাবা। তখন ভিসা পেল। দিদি যেদিন এসে পৌঁছলেন, বাবা ঘোরের মধ্যে খালি বলে যাচ্ছেন দিদির নাম, আর এসেছে আর ভুলে যাচ্ছে। তো আজ তো সোমবার, স্টেশনে নেমেছে, এয়ারপোর্টে নামবে। দিদি আমেরিকায় থাকতো, সে জায়গায় বলেছে স্টেশনে নেমেছে। দিদির আর কি বাবার ভীষণ নির্ভর ছিল, আর আমি ভীষণ আদরের ছিলাম। আমি মানে বাবার একটু বেশি বয়সের সন্তান, 10 বছরের ছোট দিদির চেয়ে। তো বাবার ধারণাই ছিল আমি অনেক ছোট, আমি কিছু পারবো না। কিন্তু শেষ কাটা হলো, তুই এত কাজের যে হয়ে যাবি আমি ভাবতেও পারিনি। অত বড় সংসার সামলালি, তুই মেয়েকে এমন করে মানুষ করলি, আবার আমাকে দেখছিস, মাকে দেখেছিস, সবটা তো তুই করলি। ওই জন্যে কোনো কাউকেই ছোটো বলে বা ও পারে না বলে দূরে সরে। আজকে যদি বাবা আমাকে দূরে, ও পারে না, ওকে ছেড়ে আমি থাকতে পারবো না, ও কোথাও, তাহলে আমার জীবনের একটা বিরাট অপরচুনিটি নষ্ট হয়ে গেছিলো। আমার শান্তিনিকেতনে বিশ্বভারতীতে পড়ার সুযোগটা, যেটা আমার আজীবনের ভীষণ স্বপ্ন ছিল, বাবা পড়তে দিলেন না, বললেন না, আমি সকালে উঠে ওর মুখ না দেখে থাকতে পারবো না। অদ্ভুত স্নেহ ছিল আমার ওপর। যাকে স্নেহ, নিম্নগামী স্নেহ তো থাকবেই, আমার কি নেই? আমার সন্তানদের ওপর স্নেহ, কিন্তু তারা দূরে আছে। 17 তারিখে ছোটো মেয়ে আসবে, আমি এখন থেকে একটা একটা করে দিন গুনছি যে কখন 17 তারিখ আসবে। ওর হাজব্যান্ড আসতে পারছে না, ও একাই আসছে। তো সেই জন্য একাই যে যাতায়াত করে, পড়াশোনাও তো ব্যাঙ্গালোরেই করেছে, ওখান থেকেই মাস্টার্স করে ওখানেই চাকরি করে। অনেক নিজের চেষ্টায় অনেক উপরে উঠেছে। আমার জীবনের এই সফলতাটা আমি অর্জন করেছি, আমি ওদের পুরো হাতে করে তৈরি করেছি। ওর বাবা কোনো দিন ওদের রেজাল্টটাও দেখেনি। তো বলে, মাঝে মাঝে জিজ্ঞেস করছি কোন ক্লাসে পড়িস যেন, বাবা দিস ইজ টু মাচ। যাই হোক, তো মেয়েদের ভালো, দুই মেয়ে তো প্রাণ, মেয়েদের প্রচণ্ড ভালোবাসি, ভীষণ পারিবারিক, কিন্তু এইরকমই জানে ওটা পারমিতা সামলে নেবে। ও ব্যাপারে আমার মাথা না গলার নেই, ভালোই। ও সব আমার দ্বারা হয় না, মেয়ে ছেলে মেয়ে পড়ানো, এরকম আর কি। তো যাই হোক, গল্পটা পড়ে শোনাচ্ছি।
হ্যাঁ, যেটা বলছিলাম, তো বাবা মেয়েদের এগিয়ে শুধু হাঁটাখুন্তির মধ্যে বদ্ধ থাকাটা বাবা পছন্দ করতেন না। বাবা মেয়েরা শুধু রান্নাঘরে থাকবে এটা বাবা পছন্দ করতেন না। যার জন্য বাবা আমার বৌদি খুব ভালো আলপনা দিত বা ছবি আঁকতো, সেলাই করতো। আমাদের ওখানে চিত্রভানু বলে বাবারই একটা গানের আঁকার স্কুল ছিল। বাবা নিজে নিয়ে গিয়ে বৌদিকে ওখানে ভর্তি করে দিয়েছিলেন। ওটা বাবার বন্ধু ছিলেন। সেই জন্য আমার মা অসাধারণ গানের গলা ছিল, অসম্ভব ভালো গান করতেন। মানে সত্যি, মানে বাবা বোলপুরের একটা সময় ট্রান্সফার হয়েছিলেন। তো কণিকা বন্দ্যোপাধ্যায় মায়ের গলা শুনে বলেছিলেন, কণিকা বন্দ্যোপাধ্যায়ের স্বামী আমার বাবার খুব বন্ধু ছিলেন, কবি বন্ধু। উনি কবি ছিলেন এবং বিশ্বভারতীর লাইব্রেরিয়ান ছিলেন। হ্যাঁ, তো গলায় ভীষণ ব্যথা হয়েছে। তো উনি আমাকে অফারটা দিয়েছেন। উনি আমায় ভীষণ ভালোবাসতেন। ওরা দুজনে, যে কণিকা বন্দ্যোপাধ্যায় অত দেখেননি, ওনার স্বামী কলকাতায় এলে আমাদের বাড়িতেই উঠতেন। কণিকা বন্দ্যোপাধ্যায় যেমন শুভগুহ ঠাকুরতার বাড়িতে উঠতেন, তেমন উনি তেমন আমাদের বাড়িতে উঠতেন। ভীষণ ভালো মানুষ ছিল। তো এই কণিকা বন্দ্যোপাধ্যায়ের ওখানে গ্রুপে ফাংশানে তখন এত বড় আর্টিস্ট হয়তো হয়ে ওঠেননি। মাকে বলেছিলেন, এই যদি এত ভালো গলা সন্তোষবাবু করেছেন, কে কি গান শেখাচ্ছেন না কেন? না, আমরা তো তলিয়ে যাবো গান করলে। এতটাই ভালো গলা ছিল। কিন্তু আমার ঠাকুমার প্রবল অমতের বিরুদ্ধে বাবা যেতে পারেননি। কারণ বাবার একটা মানে ছিল যে মা খুব ছোট বয়স থেকে বিধবা, অনেক কষ্ট করে বাবাদের মানুষ করেছিলেন দুই ভাইকে। মানে আর্থিক কষ্ট না থাকলেও একটা মেয়েদের পক্ষে দুই ছেলেকে, বিশেষ করে ছোট ছেলে একটু মানে ছিল, ছোট ছেলেকে তো বাবাই টিউশনি করে, কলকাতা থেকে টিউশনি করে টাকা পাঠাতো কলেজে পড়বার জন্য। দুবার মানে ভীষণ পার্টি পলিটিক্সের দিকে ঝোঁক ছিল। ওই করে করে বাবা দুবার ব্যাংকে চাকরি, ভালো চাকরি ঠিক করে দিলেন, রাখতে পারল না। যাই হোক, বাবার ওই আক্ষেপটা ভীষণ থেকে গেছিল যে মায়ের এই কথাটা আমি না রাখলেও পারতাম, তাতে যে আর একজনের ওপর চরম অবিচার করা হচ্ছে সেটা সেদিন আমার মাথায় আসেনি। তা সেই জন্য এই গল্পটা আমার লেখা। গল্পটার নাম হচ্ছে ক্ষমা। আজ প্রভাতবাবু সকাল থেকে খুব ম্রিয়মাণ। আজ তার স্ত্রী উমার মৃত্যুবার্ষিকী। প্রভাতবাবু একা চেয়ারে বসে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন তার প্রিয়তমা স্ত্রীর ছবির দিকে। বড়ই শান্তশিষ্ট আর ভালো মনের মহিলা ছিলেন। দেখতে দেখতে 10 বছর পার হয়ে গেল, উমা তার সাথে আর নেই। আজীবন কাটিয়েছেন রবীন্দ্রনাথ আর বিদ্যাসাগরের আদর্শে উদ্বুদ্ধ হয়ে। মনে প্রাণে চাইতেন মেয়েরা যেন শুধুই হাতাখুন্তির মধ্যে আবদ্ধ না থেকে সামনে এগিয়ে নিয়ে আসুক তাদের প্রতিভাকে। অসংখ্য বই লিখেছেন বিদ্যাসাগরের জীবনের ওপর। রবীন্দ্রনাথের বিশ্ব মানবিকতা বোধ তার আদর্শ ছিল। তিনিও মানতেন ধর্ম একটাই, সে ধর্ম শুধুই মানবিকতার ধর্ম। প্রভাতবাবু বিধবা মায়ের একমাত্র সন্তান।
মায়ের কথা তিনি কখনো ফেলতে পারতেন না। যে স্ত্রী তার সব কাজের প্রেরণা ছিল, সেই স্ত্রীকে তিনি তার যোগ্য সম্মান কি দিতে পেরেছেন? সেখানেই তিনি আদর্শচ্যুত হয়ে গেছেন। তার স্ত্রী অসাধারণ সঙ্গীত প্রতিভাকে সবার সামনে আনতে পারেননি, কারণ তার মায়ের এতে প্রচণ্ড অমত ছিল। সেই মতের মর্যাদা দিতে গিয়ে চরম অবিচার করেছেন স্ত্রীর প্রতি। তাকে কুঁড়ে কুঁড়ে খায় এই যন্ত্রণা। আশ্চর্য, স্ত্রী উমাও নির্বিকারভাবে মেনে নিয়েছিলেন শাশুড়ির এই আদেশ, একটুও প্রতিবাদ করেননি। প্রভাতবাবু সেদিন স্ত্রীর হয়ে কোনো প্রতিবাদ করতে পারেননি। মাও যে বড় দুঃখী ছিলেন, কত ছোট বয়সে বিধবা হয়ে তাকে আঁকড়ে ধরে জীবন কাটিয়েছেন। কী করে সেই মায়ের বিরুদ্ধচারণ করবেন? স্ত্রী বলেছিলেন, দুঃখ পেও না, মা তো মাই হয়, সে জায়গাটা কি আর কেউ নিতে পারেন? সে কথার মধ্যে যে কতখানি অভিমান জমা ছিল তা আজ তিনি বুঝতে পারেন। স্ত্রীর ছবির সামনে বসে আজ দুহাত জোর করে বলেন, তোমার এই অক্ষম স্বামীকে তুমি ক্ষমা করে দিও মা। আমি দেশের মেয়েদের আলোয় আনতে চেয়েছি, আর নিজের ঘরের কোণটা অন্ধকার রেখে আমি চরম ব্যর্থ এক মানুষ, আমায় ক্ষমা করে দিও। হ্যাঁ, এই দুটো কাকুর। দুটো যায় কাকুর? হ্যাঁ, এটা মাংস আর চিকেন, ওগুলো তো আমি খাবো না। কাকু যতটা খাবে, তারপর যদি এটা চিকেন দেওয়া আছে, তাই এটা তো মনে হয় আপনার যে নামে হাফ এটা নিয়ে